ত্রিকোণমিতির অঙ্কগুলো সমকোণী ত্রিভুজ দিয়ে করা হয়। তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, যে কোনো সমকোণী ত্রিভুজ হতে পারে। এখন সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণ সমকোণ, বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এটা একটা ত্রিভুজ এবং এটা হচ্ছে সমকোণ। ধরি সি ডি ই, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আবার এটাও হতে পারে এটাকে যদি আমরা সমকোণ চিন্তা করি, যদি এটার নামটা যদি একই রকম দিই, সি, এটার নাম দিলাম হচ্ছে সি ই টি, দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। আবার এরকমভাবেও আঁকা সম্ভব। এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এটা সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর পরিচয়টা আগে জেনে নেই। সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটা যদি সমকোণ হয়, তাহলে এই যে এই সিই বাহু, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ। এবং এটা যদি সমকোণ হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন বাকি যে দুইটা বাহু আছে, কোনটা লম্ব কোনটা ভূমি, সেটা আমরা ডিরেক্ট বলতে পারছি না। সেটা বলতে গেলে আগে থিটা কোণ বিবেচনা করতে হবে। যদি আমি থিটা কোণকে এখানে বিবেচনা করি, তাহলে এখানে সিডি হয়ে যাবে লম্ব আর ডিই হয়ে যাবে ভূমি। আর যদি আমি থিটা কোণকে এখানে বিবেচনা করি, তাহলে এখানে ডিই হয়ে যাবে লম্ব এবং বাকিটা হয়ে যাবে ভূমি, অর্থাৎ এটা তখন ভূমি হয়ে যাবে। অর্থাৎ কোন কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে মূলত লম্ব ভূমি বিবেচনা করতে হয়। যেমন এটার ক্ষেত্রে লম্ব হচ্ছে সিডি এবং ভূমি হচ্ছে ডিই। আর এটার ক্ষেত্রে লম্ব কত? এটার ক্ষেত্রে লম্ব হচ্ছে ডিই আর ভূমি হচ্ছে সিডি। অর্থাৎ এই ইটা এখানে লিখলেও একই বিষয়টাই হতো। অর্থাৎ যদি আমি এভাবে লিখতাম ই ডি, তাহলেও ডিই পড়া যেত, এবং এখানে ই আছে এখানে ডি আছে, তখনও কিন্তু ডিই পড়া যায়, কোনো সমস্যা নেই। তো এরকম। আর এখানে কি, এটা তো সবসময় 90 ডিগ্রি, এটার অপোজিটে তো এটা অতিভুজ। অতিভুজটা তো এখানেই থাকবে। সমকোণের বিপরীতেই সবসময় অতিভুজ হয়। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে জানব। অর্থাৎ এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ধরে নিলাম এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সি ডি ই, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং এটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা বলেছিলাম সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ। এবং যদি আমি এখানে থিটা কোণ বিবেচনা করি, তুমি কিন্তু এখানেও বিবেচনা করতে পারো, এখানেও থিটা কোণ ধরতে পারো। এখানে থিটা কোণ ধরলে ডিই হয়ে যাবে লম্ব, আর এখানে থিটা কোণ ধরলে সিডি হয়ে যাবে লম্ব। যেহেতু এখানে থিটা কোণ ধরা হয়েছে, তাহলে এই সিডি হয়ে গেল লম্ব এবং অবশিষ্ট ডিই এটা হয়ে গেল ভূমি। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হবে হচ্ছে সিডি। এখানে কিন্তু তুমি ডিসিও বলতে পারো, সমস্যা নেই। আবার থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে ডিই।
অথবা ইডিও বলা যায়, কোনো সমস্যা নেই। এবং অতিভুজটা কোনো সাপেক্ষে না, অতিভুজটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তাহলে সমকোণের বিপরীত বাহু অথবা যেটাকে বলা হয় অতিভুজ, সেটা হচ্ছে সিই, অথবা আমরা ইসিও বলতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং হচ্ছে কট। দেখো এগুলো হচ্ছে অনুপাত, কিন্তু এদের সাথে একটা থিটা যোগ করতে হয়। থিটা যোগ করার পরে তখন এদের পূর্ণতা আসে। সাইন থিটা মানে হচ্ছে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, অতিভুজ। আর কস থিটা মানে হচ্ছে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি, ভূমি বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ। এবং ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। সবগুলো কিন্তু থিটা কোণের সাপেক্ষে। একই রকমভাবে কোসেক থিটা, সেক থিটা এবং হচ্ছে কট থিটা। কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার উল্টা, অর্থাৎ এখানে হবে অতিভুজ বাই হচ্ছে লম্ব, আর এখানে হবে অতিভুজ বাই হচ্ছে ভূমি, আর এখানে হবে ভূমি বাই হচ্ছে লম্ব। আর এখানে অতিভুজ, অতিভুজ মানে কত? অতিভুজ মানে হচ্ছে এখানে সিই। তাহলে এটা যদি আমরা সম্পূর্ণ কমপ্লিট করি, এখানে হবে সিই বা ইসি একটা লিখতেই হলো, আমি সি লিখতেছি। আর লম্ব, লম্ব কত ছিল? সিডি বা ডিসি, সমস্যা নাই, সিডি। আর সেক থিটার ক্ষেত্রে এখানে অতিভুজ সিই আর ভূমি হচ্ছে ডিই। আর কট থিটার ক্ষেত্রে হচ্ছে ভূমি ডিই বাই হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে সিডি। ওকে। আর এ পাশে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে সিই। আর এই ক্ষেত্রে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে ডিই। আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে সিই। আর এক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে ডিই। ত্রিকোণ মিতির সূত্রসমূহ। ওকে, তো ফার্স্টে আসি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তো এখান থেকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে এখানে 1, আর এটাকে এই পাশে নিয়ে গেলে হবে মাইনাসের কস স্কোয়ার থিটা। তারপরে আমরা লিখতে পারি সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার, স্কোয়ারটা এই পাশে চলে আসলে রুট ওভার হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। আবার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন আমরা কি করব? কস স্কোয়ারকে রেখে দেব। কস স্কোয়ার থিটা সমান হচ্ছে, এখানে তো 1 আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি কস থিটা সমান সাইন স্কোয়ার। একই রকমভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার লেখা যায় সেক থিটা সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা।
টেন স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাব, 1কে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে sec স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু টেন স্কোয়ার থিটা। এখন আমরা উল্টায় দেবো এইভাবে, তাহলে উল্টায় দিলে টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা মাইনাস 1, স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে রুট ওভার হবে, টেন থিটা ইকুয়ালস টু রুট ওভার sec স্কোয়ার থিটা মাইনাস 1। এখন cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে লেখা যায় cosec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কোয়ার থিটা। তারপর লিখতে পারি cosec থিটা সমান রুট ওভার 1 প্লাস cot স্কোয়ার থিটা। আবার cosec প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে আমরা cot স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দেবো এবং 1কে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি আসে cosec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু cot স্কোয়ার থিটা। এখন আমরা জাস্ট উল্টায় দিব, তাহলে কত হবে cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কোয়ার থিটা মাইনাস 1। এখন স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে রুট ওভার হবে, তাহলে রুট ওভার cosec স্কোয়ার থিটা মাইনাস 1 এরকম। এখন আরও কিছু সূত্র, সমান হচ্ছে cot থিটা সমান হচ্ছে জাস্ট এটার উল্টা, এখানে cos উপরে হবে cos থিটা বাই হচ্ছে sin থিটা এরকম। তারপরে আবার এভাবে লেখা যায় tan থিটা সমান হচ্ছে 1 বাই cot থিটা, আবার হচ্ছে cot থিটা সমান 1 বাই tan থিটা। তারপরে sin থিটা সমান 1 বাই cosec থিটা। তাহলে আবার কি হয় যে cosec থিটা সমান হচ্ছে 1 বাই sin থিটা। আবার লেখা যায় cos থিটা সমান 1 বাই sec থিটা। এখানে লেখা যাবে sec থিটা সমান 1 বাই cos থিটা। এখন কিছু মান, যেমন হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যেও মান বের করা যায়। 1 বাই রুট ওভার 2 সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। যদি কোথাও √3/2 থাকে তাহলে আমরা ওটার পরিবর্তে সাইন 60 ডিগ্রি বসাইতে পারি, অথবা কোথাও 1/√2 থাকলে সাইন 45 ডিগ্রি বসাইতে পারি, আবার কোথাও সাইন 45 ডিগ্রি থাকলে আমরা 1/√2 বসাইতে পারি, আবার সাইন 60 ডিগ্রি থাকলে আমরা √3/2 বসাইতে পারি এরকম। 90 ডিগ্রি মান হচ্ছে 1। একই রকমভাবে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রি মান হচ্ছে বা 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 বা হাফ, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0।
tan 0 ডিগ্রি মান হচ্ছে 0, tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। মানে এটা হয় না মান। উল্টা যেগুলো আছে সেগুলোর কথা চিন্তা করব। যেমন সাইনের উল্টা হচ্ছে কোসেক, উল্টাগুলো লিখে ফেলি। কোসেক জিরোর বিপরীত কি হয়? জিরোর বিপরীত হচ্ছে আসলে অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত। তারপরে হচ্ছে কোসেক 30 ডিগ্রি। এখানে কি হবে? এটা আসলে হবে 2, কারণ এটাকে উল্টায় দিলে হবে 2। তারপরে হলো কোসেক 45 ডিগ্রি, সেটা হবে √2, 1/√2 কে উল্টায় দিলে √2। তারপরে হলো কোসেক 60 ডিগ্রি, এটা হবে 2/√3। কোসেক 90 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, এটাকে উল্টায় দেওয়া হয়েছে। কোসেক 90 ডিগ্রি মান হচ্ছে 1, এরকম 1-এর উল্টা 1। কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেক 0 ডিগ্রি মানে 1-এর বিপরীত 1। 30 ডিগ্রি মানে হচ্ছে 2/√3। তারপরে হলো সেক 45 ডিগ্রি মানে হচ্ছে √2। তারপরে হলো সেক 60 ডিগ্রি মানে হচ্ছে 2। তারপরে 90 ডিগ্রি, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। cot 0 ডিগ্রি, তাহলে কি হবে? tan 0 মান 0 হলে cot 0 মান অসংজ্ঞায়িত। তারপরে হচ্ছে cot 30 ডিগ্রি, এটা হবে √3। তারপরে হবে cot 45 ডিগ্রি হবে 1, cot 60 ডিগ্রি হবে 1/√3। তারপরে cot 90 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত বিপরীত 0।